তা সেই সময় হঠাৎ একটা সিগারেটের গন্ধ নাকে আসে। তো ঘুরে দেখে এদিক ওদিকে, দেখে যে হ্যাঁ কেউ এক ভদ্রলোক দাঁড়িয়ে আছেন, একদম মাফলার দিয়ে টুপি দিয়ে মাথা পেঁচানো, জ্যাকেট পরা, ওরকম দাঁড়িয়ে আছে এবং সিগারেটের গন্ধটা ওখান থেকে আসছে। তা যখন ছাদে যাচ্ছে তখন দেখছে যে ছাদে ওর শাশুড়ি মা জামা কাপড়গুলো তুলছে। তো কিছু না বলে আবার চলে এসছে। তখন দৌড়ে 5-6টা সিঁড়ি নেমেছে, তখন দেখছে যে ওর শাশুড়ি মা ঘর থেকে বেরোচ্ছে। দেখছে যে বারান্দা দিয়ে একজন মহিলা হাঁটছে এবং বয়স্ক মহিলা হাঁটছে। মানে বাড়িটা ভয়াবহ পরিস্থিতি, ওর সাংঘাতিক ব্যাপার তো এটা। সাংঘাতিক, মানে ওর পাগল পাগল অবস্থা। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এক্সফিয়ার দ্য আনক্যানি পডকাস্ট। আপনাদের সবাইকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে, যার থিমটাই একটু ডার্ক। আজকের ফ্রেমটা আবার সেই অন্যরকম, কারণ আজকে আবার অরুণিমা হট সিটে এবং সে আজকে দুটো ঘটনা আর কি শোনাবে, যেটা এসেছে আমাদের কাছে এখানে রিকোয়েস্টে, এবং আমাদেরকে স্পেশালি রিকোয়েস্ট করা হয়েছে যে এই ঘটনাগুলো যদি ওনার বিহাফে আমরা শুনিয়ে দিই। তো অরুণিমাকে ক্যামেরার সামনে আনার আগে যে কথাগুলো না বললেই নয় সেগুলো আগে বলে দিই। প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এপিসোডসগুলো ভালো লাগলে পরে একটা লাইক আর কমেন্টের সেকশনটা তো রইল। আপনারা প্রচুর কমেন্ট করছেন এবং আমরাও সেটাতে যথাসাধ্য আমাদের চেষ্টায় রেসপন্ড করি এবং প্রম্পটলি রেসপন্ড করার একটা চেষ্টা করি, এবং তাতে একটা ইন্টারঅ্যাকশনও ক্রিয়েট হচ্ছে। এবং আর একটা থ্যাঙ্কস জানাতে চাই, যেটা হচ্ছে শোভন সান্যালকে। আপনি সুপার থ্যাঙ্কস পাঠিয়েছেন আমাদেরকে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এবং বাকি যারা ভিউয়ার্স আছে তাদেরকেও বলি যে আপনারা যদি চান আমাদের এই চ্যানেলটাকে সাপোর্ট করতে থ্রু সুপার থ্যাঙ্কস, আপনারা কিন্তু সেটা অ্যাভেল করতে পারেন। এবার আসি হচ্ছে ঘটনায়। অরুণিমা, আজকে আমরা কার ঘটনা শুনবো? এবং দুটো ঘটনা, হ্যাঁ। চলো, ওভার টু ইউ। আচ্ছা, প্রথম ঘটনাটা পাঠিয়েছেন যিনি, তার নাম কৃষ্ণা দাস। তিনি শিলিগুড়িতেই থাকেন। আচ্ছা। আর তিনি সম্পর্কে আমার মাসি হন, মানে আমার নিজের মাসি। আর আরেকটা যেটা জিনিস সেটা হচ্ছে উনি কিন্তু এক্সপিয়ারের একজন নিয়মিত দর্শক। বাহ। তা ওখান থেকে দেখেই বলেছে যে আমার মাসির জীবনের একটা ভীষণ ছোট ঘটনা আছে, তা সেটা যদি আমি একটু বলে দিই। তা ঘটনাটা হচ্ছে 2008-09-এর। তখন আমার ভাই, মাসির ছেলে, ভাই খুব মানে ছোট। তা ভাই আর ভাইয়ের আরেক বন্ধু একটা জায়গায় ইংরেজি পড়তে যেত। আর সেই জায়গাটা হচ্ছে শিলিগুড়িতেই অনেকটা ভেতর দিকে। আমার মাসির কথা অনুযায়ী সেটা হচ্ছে যে একটা মেন রোড, সেটার থেকে পার করে একটা বাইলেন ঢুকে যেতে হয়, সেটা দিয়ে অনেকটা দূর যেতে হয়, এবং অনেকটা দূর যাওয়ার পরে তার থেকেও আবার ভেতরে একটা রাস্তা নেমে গেছে, সেখানটায় পড়তে যেতে হতো। আর এইটার একটুখানি বলে নিই যে এখানে কেন পড়তে যেত ওরা দুজন। সেটা হচ্ছে যে যার কাছে পড়তেন, মানে পড়তে যেত যিনি পড়াতেন, তিনি হচ্ছে ওদের স্কুলের টিচার। আচ্ছা। সেই জন্য ওইখানে পড়ার আগ্রহটা একটু বেশি ছিল। অনেকটা রাস্তা, অনেকটাক্ষণ সময় নিয়ে যেতে হতো। তখনও শিলিগুড়িতে টোটো এত আসেনি, রিক্সা, মানে একটা রিক্সা ঠিক করা ছিল, সেটায় তোমার যেতে প্রায় আধা ঘন্টা মতন লাগতো। তা ওরকম করে মাসি ভাইকে নিয়ে যেত, আর একটি ছেলে পড়তো, সে তার মার সাথে যেত প্রত্যেক দিনই যেটা হতো। আর পড়াতো হচ্ছে মঙ্গল আর বৃহস্পতি। আচ্ছা। তা প্রতিদিনই হতো যে কোনো একজনের মা নিয়ে যেত, নিয়ে গিয়ে দুজনকেই নিয়ে যেত, নিয়ে গিয়ে সে ওখানে থাকতো। তারপর পড়া হয়ে গেলে পরে দুজনকে নিয়ে চলে আসতো। তাই এইটা কিছুদিন হওয়ার পরে
দেখা গেল মানে জায়গাটা এতটাই নির্জন যে ওরকমভাবে আর ওখানে ওদেরকে পড়তে দিয়ে ফেরত এসে আবার যাওয়া সেই সময়টাও পাওয়া যায় না। তা ঠিক হলো যে ঠিক আছে দুজন মাই যাবে। তা পরের দিকে এরকম হয়ে গেছিলো যে দুজনেই যেত, এবং অসম্ভব নির্জন একটা জায়গা। সেখানে বাড়িঘর বলতে খুব একটা কিছু নেই। ওই স্যারের বাড়ি, তার থেকে কিছুটা আর একটু বেশ কিছুটা এগিয়ে আর একটা বাড়ি, আর কোনো বাড়ি নেই। আর টিনের ঘেরা দেওয়া কিছু জায়গা ছিল। তা স্যারের বাড়ির উল্টো দিকেই আবার একটা দাঁড়ানোর জায়গা ছিল, একটা মানে দাঁড়ানোর জায়গা বলতে একটা বড় গাছ ছিল। সেখানে আমার মাসিরা দাঁড়িয়ে থাকতো, পড়া হয়ে গেলে নিয়ে আসতো। এরকমই চলছে ঘটনা, মানে প্রত্যেক দিন। তা একটা সপ্তাহে, সেটা না আমার মাসি সঠিক করে বলতে পারেনি যে মঙ্গলবার না বৃহস্পতিবার, কোনো একটা সপ্তাহে দুটো দিনই ওই ছেলেটি তার বাড়ি আবার কুচবিহারে, ওরা ওদের বাড়িতে গেছে বলে ওই গোটা সপ্তাহটাই আসবে না, মানে মঙ্গলও আসবে না, বৃহস্পতিও আসবে না। আর সেটা হচ্ছে জানুয়ারি মাস ছিল, প্রচণ্ড ঠান্ডা, কুয়াশা টুপটুপ করে পড়ছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। ওরকম একটা পরিস্থিতিতে ভাইকে পড়তে নিয়ে গেছে আমার মাসি। ভাই পড়তে ঢুকে গেছে, আমার মাসি ওখানে যে কাঁঠাল গাছটা ওটার নিচে দাঁড়িয়ে আছে, এবং দাঁড়িয়ে থাকতে থাকতেই আমার মাসির একটু ভয় লাগছে যে এরকম নির্জন জায়গায়, আর গাছের নিচে দাঁড়িয়েছে এই কারণে যে মানে একদম টুপটুপ করে কুয়াশা পড়ে না, আর আগে তো একটু বেশিই হতো, ওরকম হচ্ছে। তা ওশ পড়া, যেটাকে ওশ পড়া, তা ওইখানে দাঁড়িয়ে ভাবছে যে এখন যদি মানে একটা কেউ এসে হাতের থেকে ব্যাগটাও ছিনিয়ে নিয়ে চলে যায়, কিচ্ছু করার নেই। অন্য কোনো ভয় কিন্তু পাইনি, এই সব ভয়ই পাচ্ছে। তা সেই সময় হঠাৎ একটা সিগারেটের গন্ধ নাকে আসে আমার মাসির। তা সেটাতে মাসি ভয় পায়, এবং সেই ভয়টা কিন্তু ওই চিন্তাই ওরকম টাইপেরই ভয়। তো ঘুরে দেখে এদিক ওদিকে, দেখে যে হ্যাঁ কেউ এক ভদ্রলোক দাঁড়িয়ে আছেন, একদম মাফলার দিয়ে টুপি দিয়ে মাথা পেঁচানো, জ্যাকেট পরা, ওরকম দাঁড়িয়ে আছে, এবং সিগারেটের গন্ধটা ওখান থেকে আসছে। উনি যে সিগারেটটা খাচ্ছে সেটা দেখেনি, পেছন করে দাঁড়িয়ে আছে। তো মাসি মারাত্মক ভয় পেয়েছে যে মানে ও যেরকম মনে করেছে সেরকমই, যে কেউ তো একটা, ও ভালো করে চাদর ফাদর ভালো করে মুড়ি দিয়ে হাতে ব্যাগটাকে শক্ত করে ধরে ওখান থেকে একটু একটু এক পা করে হাঁটতে হাঁটতে স্যারের বাড়ির দিকে গিয়ে স্যারের বাড়ির একদম পাশে গিয়ে দাঁড়িয়েছে। তখন ওখান থেকে লোকটাকে ও কিন্তু দেখতে পেয়েছে। তারপরে মানে ও তো খেয়ালও রাখছে, তা দেখে লোকটা ওখানেই ছিল। তারপরে লোকটা কোথায় চলে গেল, কি করলো, সেটা আর অতটা খেয়াল করেনি। তারপরে কোনো একটা সময় দেখেছে যে ভদ্রলোক নেই। ইতিমধ্যে ভাইয়ের পড়া হয়ে গেছে, ভাইকে নিয়ে চলে এসছে। চলে আসার পরে ওর মনের মধ্যে একটু মনে হয়েছে যে আমি তো সামনের দিনও পড়াতে যাব, এমনও তো হতে পারে যে লোকটা দেখে গেল, পরের দিন হয়তো করবে, বা হয়তো অনেক দিন ধরেই লোকটা খেয়াল করছে, এমনও হতে পারে। তা ওটা নিয়ে বাড়িতে একটু চিন্তা হয়েছে যে তাহলে একটা কাজ করব, নেক্সট দিন যেদিন পড়াতে নিয়ে যাব, ওই যে বললাম 2-3টে বাড়ি পার করে আরেকটা বাড়ি আছে, তা বলছে আমি তাহলে ওই বাড়িটার সামনে গিয়ে দাঁড়াবো। এর যেরকম মনে করা, পরের দিন যদি এটা মঙ্গলবার হয় তাহলে আবার পড়া ছিল বৃহস্পতিবার, এক্স্যাক্টলি বলতে পারিনি কোন বার। তা নিয়ে গেছে, পরের দিনও ওরকম ভাই ঢুকে গেছে। সেদিন আর আমার মাসি গাছের নিচে একবারের জন্য দাঁড়ায়নি, ওইখান থেকে সোজা হাঁটতে হাঁটতে বাড়িটার সামনে গিয়েছে। গিয়ে দেখে যে ওই সন্ধে হয়ে গেছে তো, আর ওরকমই তো ঠান্ডা সেদিনও। বাড়িতে এক বয়স্ক ভদ্রলোক, এক ভদ্রমহিলা, একটা ছোট বাচ্চা আর তার ছেলের বউ। ওকে বলেছে যে কী ব্যাপার, বলছে না আসলে এই পাশে স্যারের নাম করে বলেছে, কারণ আমার ছেলে পড়ে, তা আমি ওইখানটায় দাঁড়িয়েছিলাম, দাঁড়াই আজকে একটু কেমন লাগলো, ভয় ভয় লাগলো সেই জন্য। তখন বলছে আপনি আসুন না, ভেতরে এসে বসুন। তাড়াতাড়ি করে ওদের বারান্দায় বসতে দিয়েছে, বসেছে। বসার পরে ও কথা হতে হতে তখন আর মাসি বলেছে আচ্ছা এখানে কি কোনো রকম ভয়ের কোনো বিষয় আছে? তখন ওনারা বলছে ভয়, তখন বলছে যে না একটাই শুধু একটু ভয় বর্ষাকালে, সেটা হচ্ছে এখানে তো সেরকমই নেই, প্রচণ্ড সাপের ভয়। আপনি বর্ষাকালে কিন্তু আমার বাড়িতে চলে আসবেন, বসবেন, আর তো কিছু ভয় নেই।
তা মাসি ঠিক ওটা শুনতে চায়নি, ও শুনতে চাইছিল যে চুরি ছিনতাই। তখন বলছে চুরি ছিনতাই, বলছে না না চুরি ছিনতাইয়ের কোনো ব্যাপার নেই। তখন ওই মানে বয়স্ক ভদ্রলোক বলছে যে আর একটা কথা। সঙ্গে সঙ্গে ওই বয়স্ক যে ভদ্রমহিলা ওনার স্ত্রী, উনি বলছেন যে না 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 চুপ করো তো, চুপ করো তো, এরকম করে বলছে। আমার মাসি তাকিয়ে আছে যে কি ব্যাপার। তখন ওই আরেকজন ছিল হচ্ছে ওই বয়স্ক ভদ্রলোকের ছেলের বউ। তখন উনি এসে বলছে যে বাবা বলো না, ওনাকে বলেই দাও। তখন বলছে যে কি আর বলবো মা, আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে আজকালকার দিনে এগুলো কেউ বিশ্বাসও করে না। সেটা হলো যে এখানে মাঝে মধ্যে একজনকে দেখা যায়। আমার মাসি মানে বুঝে উঠতে পারছে না যে কথাটা কি প্রসঙ্গে বলছে। বলছে দেখা যায় কি ব্যাপার? বলছে না ওই যে কাঁঠাল গাছটা আছে, ওই স্যারের নাম করে বলেছে, ওনার বাড়ির উল্টো দিকে, তা ওইখানে একটা বাড়ি আছে, সেই বাড়ির যে ছেলেটা বিশু, ওকে মাঝে মাঝে অনেকে দেখে। আমার মাসি মানে হতভম্ব, মানে এই বিষয় এই কথা এই প্রসঙ্গের জন্য প্রস্তুতি ছিল না। বলছে তার মানে, বলছে যে ওই বাড়িতে বিশু আর বিশুর বউ থাকতো। তা বিশুর বউ কিডনির অসুখে মারা যায়, এবং বউ মারা যাওয়ার পর ছেলেটি এতই ভেঙে পড়ে যে কিছুদিন পরে ওই কাঁঠাল গাছটাতেই ফাঁসি দেয়। এবং ফাঁসি দেওয়ার খবর মানে জিনিসটা ঘটেছেও খুব বেশি দিন হয়নি। আর বিশু যে ছেলেটি, সেই ছেলেটি প্রচণ্ড উপকারী, কারোর কোনো কিছু অসুবিধা হলো সবার আগে বিশু। এবার পাড়ায় এরকম থাকে, হ্যাঁ, যে সব কিছুতে হেল্প, মানে তার নেচারটা এরকম হেল্পিং নেচার। হ্যাঁ, আর উনি হচ্ছে একদম ওই রকম ছিলেন। তা এখনও বলছে যে বেশি দিন, মানে ভয়াবহ ব্যাপারটা হচ্ছে যে বেশি দিন মারা যায়নি, মাস তিনেক হলো মারা গেছে। এখনও খবরটা যে সবাই খুব একটা ভালো করে জানে সেটাও না। ওই পাড়াতে, মানে পাড়া বলতে কি, বাড়ি তো মাত্র 3-4টে বাড়ি। বলছে কেউ যদি অসুস্থ হয় তাহলে পরে অ্যাম্বুলেন্স, মানে এরকম একটা ঘটনা হয়েছে যে একজন অসুস্থ হয়েছিল, অ্যাম্বুলেন্স চলে এসছে, এসে বলেছে যে বিশুদা পাঠিয়েছে। তখন অলরেডি এক্সিস্ট করে না, না করে না। আর একটা হচ্ছে যেই ভদ্রলোক ঘটনাটা বলছেন, তার মানে বাড়িতে একটা রিক্সা এসছে। ওখানে তো রিক্সা পাওয়া যায় না, অনেকটা এসে তারপর রিক্সায় উঠতে হয়। একটা রিক্সা এসছে, এসে বলছে যে ওনারা বাইরে যাবেন কোথাও, এসে বলছে যে এরকম আমাকে বিশুদা পাঠালো, আপনারা এখন যাবেন, তাই বয়স্ক মানুষ তাই। তা এরকম ঘটনা হয়েছে। তা আমার মাসি তো একেবারেই এটার জন্য প্রস্তুত ছিল না। আর সাথে সাথে ভদ্রলোক এটাও বলেছে যে তুমি মা যদি কখনো ভয় পাও তাহলে পরে বিশুর নাম স্মরণ করো, ওর মানে তোমাকে কোনো বিপদ হতে দেবে না। ওটা শুনে তো আমার মাসি আরোই ভয় পেয়েছে যে বিশুর নাম আমি কাকে দেখলাম জানি না, আবার বিশুর নাম স্মরণ করব। তা এইটাই হলো ঘটনা। বাট হ্যাঁ, ওটা কনক্লুড করা যায় না যে যেই ভদ্রলোক বা যেই ব্যক্তি ওখানে ছিল সে সেই বিশুই কিনা, তবে হলেও হতে পারে। আর আমার মাসি ওখানে দাঁড়িয়ে ভয় পাচ্ছিল, যেহেতু হয়তো এসে একটা মানে পাশে দাঁড়ানো আর কি। আর ওই সেই কাঁঠাল গাছ ওইখানেই, তা সেই বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। হ্যাঁ, এখন কি ঘটনা জানি না, তবে আমার মাসির বিশ্বাস যে এইটা এরকমই কিছু একটা পসিবল। দ্বিতীয় ঘটনাটা বলার আগে একটু বলি যে আমাদের এখন এই এক্সপিআর আর কি অনেক মানুষের কাছেই পৌঁছেছে, এটা আমাদের খুবই আনন্দদায়ক। তা আমার কাছে বেশ দিন 7 আগে সকালবেলা, রোববার দিন সকালবেলা আমার ফোনে একটা ফোন আসে, এবং ফোন এসে যার ফোনটা আসে তার ফোন আমি পেলাম প্রায় ধরো 20-22 বছর পর। হ্যাঁ, আমি এগুলো কারণেই বলছি। সে আমায় ফোন করে বলে যে তোদের এক্সপিআর আমি দেখছি এবং ভীষণই ভালো লাগছে। আমি আজকে ফোনটা করেছি এই কারণেই যে আমার জীবনে একটা, আমার কাছে খুব সাংঘাতিক, তোদের কাছে কীরকম হবে আমি জানি না, আমার জীবনের একটা সাংঘাতিক ঘটনা রয়েছে। তা সেই ঘটনাটা আমি আর দেখলাম যে
আমাকে তুই করেই বলে, দেখলাম যে তুই অনেকের গল্প বলে শোনাস দর্শকদের, সেজন্য ও দিল্লিতে আছে, আমি তো আসতে পারবো না, সেই জন্য তুই যদি একটু বলে পাঠাস। তা এটা হচ্ছে সেই ঘটনাই। বেশ, শুনি ওনার নামটা যদি। হ্যাঁ, একদম। ওনার নাম হচ্ছে শতভিসা চ্যাটার্জি। আচ্ছা। শতভিসা চ্যাটার্জি, ওর সাথে আমার খুব ছোটোবেলার সম্পর্ক, মানে বাগডোগরায় ওরা থাকতো, ওর বাবা মা, ওরা 2 বোন। ওর ডাকনাম মুনমুন, আমি মুনমুন হিসেবেই ওকে মানে বলতে সুবিধে হয় আর কি। তা আমার থেকে বয়সে বড়। তা ওরা এখানে থাকতো, ওদের সাথে আমার একদম একটু অন্যরকম সম্পর্ক, পারিবারিক সম্পর্ক, সেজন্য ওদের ওখানে ভীষণ যাতায়াত ছিল, ওরাও আমাদের এখানে আসতো। তারপরে হঠাৎ, আর ওরা না কেভিতে পড়তো, তারপরে হ্যাঁ কেন্দ্রীয় বিদ্যালয়, তারপরে ওর বাবা ট্রান্সফার হয়ে গেল, ওরা চলে গেল হচ্ছে দিল্লিতে। আচ্ছা। দিল্লিতে গিয়ে এবারে ওখানেই ওদের পড়াশোনা করা, ওখানে দিল্লিতেই ওরা থেকে গেল। আর আমাদের সাথে সেই অর্থে যোগাযোগ কিন্তু আর হতো না, মাঝে সাঝে ফোন হতো। তারপরে শুনলাম যে মুনমুন্দির বিয়ে হয়েছে, এবং মুনমুন্দির বিয়েটার সবকটা ঘটনাই আগে বলে রাখছি, তা না হলে পরে পুরোটা বোঝা যাবে না। মুনমুন্দির সবকটা ইনফরমেশনই কানেক্টেড ভীষণভাবে। আচ্ছা। তা মুনমুন্দির যে বিয়ে হয়েছে সেটা হচ্ছে ছেলের বাড়ি বর্ধমানে, ছেলেটি চাকরি করে হচ্ছে দিল্লিতে, আর ছেলেরা ব্যানার্জি। তাতে করে তোমার ওদের বাড়ির থেকে ভীষণ হ্যাঁ করেছে ব্যাপারটাতে, যে ওরা চ্যাটার্জি এরা ব্যানার্জি, তারপরে বাড়িও হচ্ছে বর্ধমানে, আর এদের বাড়ি আদি বাড়ি হচ্ছে বীরভূমে। আমি বললাম না আমার পরিবারের সাথে পারিবারিক সম্পর্ক, তা সেই জন্য সব দিক দিয়েই সব ঠিকঠাক হয়েছে। ওর বিয়ে হয়ে গেছে, বিয়ে হয়ে যাওয়ার পরে মাস 3 ছিল হচ্ছে দিল্লিতে, তারপর ও চলে যায় হচ্ছে ধানবাদে যাওয়ার পর ধানবাদে বহুদিন থাকে। ধানবাদে গিয়ে ওর ছেলে হয়, এবং ছেলে হওয়ার পর ছেলে যখন বড় একটু, বছর 2 বছর 2.5 বছর, সেই সময় ছেলেকে নিয়ে একদিন পার্কে যায়। তো পার্কে গিয়ে বাচ্চা খেলছে, মা বাবা বসে আছে এরকম, হঠাৎ এক ভদ্রমহিলা ভীষণ, মানে ওর কথা অনুযায়ী ভীষণ সম্ভ্রান্ত, আধা কাঁচা আধা পাকা চুল, পরিপাটি সম্ভ্রান্ত ভদ্র মহিলা এসে প্রথম কথাটাই জিজ্ঞেস করে যে বাঙালি তো, পরিষ্কার বাংলায়। বলছে হ্যাঁ বাঙালি। তা বলছে এখন তোমাদের যেরকম সুখের দিন যাচ্ছে না, এরকম দিন তোমাদের থাকবে না, তোমাদের খুব মানে ভীষণ সামনে খুব খারাপ দিন আসতে চলেছে, আমাকে 1000 টাকা দাও, আমি তোমাদের সেই খারাপ দিন কাটিয়ে দেব। শুনেছে, ওর তো শুনে বুঝেছে যে আচ্ছা, তার মানে ভদ্রভাবে এসে এরকমভাবে টাকা চাইছে। পাত্তাই দেয়নি, বলেছে যে আমার কাছে টাকা নেই, আমি খুব বেশি হলে 50 টাকা দিতে পারি, না হলে 100 টাকা দিতে পারি। তা উনি বলছে যে তুমি ভাবছো যে আমি তোমার কাছে টাকা চাইতে এসেছি, কিন্তু যখন বিপদটা আসবে তখন তুমি আমার কথা মনে করবে, আমার চেহারাটা তুমি মনে রেখো। ও কিছু বলেনি, বলছে যখন বিপদ হবে তখন দেখা যাবে। তারপরে ভদ্রমহিলা চলে গেছে, ওরাও চলে এসছে। 1-2 দিন ওই ঘটনাটা মনের মধ্যে ছিল, তারপর ওটা মাথা থেকে বেরিয়ে গেছে একদমই। এবং ওদের ভীষণই ভালো চলছিল, সব কিছু ঠিকঠাক চলছে। ওরা ওখান থেকে নতুন একটা কোম্পানি চেঞ্জ করে নিয়ে ভাইজ্যাক চলে যায়, সেখান থেকে আবার চলে আসে হচ্ছে কলকাতায়। আচ্ছা। এবং ইতিমধ্যে ওরা একটা মেয়েও হয়, ওরা একটা মেয়ে চাইছিল ভীষণভাবে, মানে যেটা হচ্ছে ওদের সব কিছু পজিটিভ এবং সব কিছু ভালো হচ্ছে। আর কলকাতায় আসাটা ওদের মানে একেবারে সাংঘাতিক ভালো ব্যাপার। তার কারণ হচ্ছে বর্ধমান থেকে কলকাতা অত কাছে, আর শ্বশুর শাশুড়ি বাইরে আসবেন না, কলকাতায় হলে পরে আসতে পারবে। তা এই সব যখন ঠিক হচ্ছে, সেই সময় ভাইজাগে এক কলিগ ছিল ওর হাজব্যান্ডের, তিনি যেই অ্যাপার্টমেন্টে থাকেন সেখানে বোধহয় তার প্রতিবেশী কারো একজনের বাড়ি আছে কলকাতাতে, সল্ট লেকে। বাড়িটা হচ্ছে ডুপ্লেক্স বাড়ি, এবং উনি ভাড়া দেন, তা এখন ফাঁকা আছে। তার বলেছে তাহলে ওই বাড়িটাই তো নিতে পারে, এবং ওদের সব কিছু না খুব মানে অতিরিক্ত সুন্দরভাবে হচ্ছে।
একটা মেয়ে হয়েছে, একটা ভালো চাকরিটা আবার ট্রান্সফার হয়েছে, কলকাতায় এসছে, কলকাতায় বাড়ির জন্য 2 দিন ভাবতে হয়নি, অত বড় একটা অত তার আগেই পেয়ে গেছে। আর বাড়িও তো মানে যেরকম সেরকম বাড়ি না, বাড়িও দক্ষিণ পূর্ব খোলা, বিশাল বড় বাড়ি। নিচে এইভাবেই বলছি যে বোঝার জন্য, নিচে বাঁদিকে গ্যারেজ আছে, ঢুকে নিয়ে বড় একটা বসার ঘর, ডান দিকে দক্ষিণ পূর্বে একটা বেডরুম আছে, শুধু ওটা তোমার বাড়িওয়ালা তালা দিয়ে রাখেন, ওখানে ওনার কিছু জিনিসপত্র আছে, ওটা দেয় না। আর একটা ছোট স্টাডি আছে আর কিচেন, আর নিচে বড় বড় ওপরে 3টে বড় বড় বেডরুম, তার উপরে ছাদ। ওরা ওই বাড়িতে চলে গেছে, মেয়ে তখন একদম ছোট। ওই বাড়িতে যাওয়ার কিছুদিন পরে একদিন ওই স্টাডিতে ছেলেটা বসে পড়াশুনো করছে, আর বাচ্চাটাকে, ছোট মেয়েটাকে আর কি, বিছানায় শোয়ানো। তা ও রান্নাঘরে রান্না করছে, রান্না করতে করতে বারবার দেখছে যে ছেলেটা কী করছে। তা দেখছে যে হ্যাঁ ছেলেটা পড়ছে, আর ছেলেটা না মানে এরকমভাবে বসে পড়ছে তো চেয়ার টেবিলে, পেছনে খাটটা, বাচ্চাটাকে ওখানে শোয়ানো। বাচ্চাটা একটা হাসছে প্রচণ্ড খিলখিল করে, হাত পা চুড়ে চুড়ে, মনে হচ্ছে এটা কারোর সাথে একটা ইন্টারেক্ট করার মতন। আচ্ছা, তো ওটা দেখেছে, ও কিছু ভাবেনি। ওটা দেখে পরে যখন ও ঘরে এসছে, তখন দেখে আবার মুখটা ঘুরিয়ে ওর দিকে, বাচ্চাটা যেরকম করে মাকে দেখলে ওর দিকে ঘুরে ওরকম করছে। এই জিনিসটা ও বেশ কয়েকদিন ধরেই লক্ষ্য করা শুরু করেছে যে বাচ্চাটা কিন্তু সোফায় শুয়ে রেখে, ওকে বেশিরভাগই তাই করতে হয় বাড়ির কাজ করে যখন, বাচ্চাটা অন্য কারোর দিকে তাকিয়ে হাসে, অন্য কারোর দিকে হাত পা ছড়ে, এরকম একটা ব্যাপার হচ্ছে। আর আরেকটা জিনিস দেখো যে ওর বাবা যেই ধরনের চাকরি করতো, ও যেখানে পড়াশোনা করতো, যে সমস্ত শহরগুলোতে থেকেছে, সেই জায়গাটায় দাঁড়িয়ে না এই ভূত এসে ভয় দেখাচ্ছে, এই ব্যাপারটা মেনে নেওয়াটার একটু কোথাও যেন অসুবিধা হয়। তা ও সবই যুক্তি বুদ্ধির ব্যাপার স্যাপার, ও ওগুলো কিছু ভাবছেই না। একদিন ওরকমই রান্নাঘরে রান্না করছে রাত্রিবেলা, স্বাভাবিকভাবেই গ্যাসে রান্না করছে, একটা তাপ, একটা হিট ফিল করে পায়ের কাছে। আচ্ছা, দেখেছে নাইটিটায় আগুন লেগে গেছে। মানে গ্যাসে দাঁড়িয়ে রান্না করছে, নাইটিতে আগুন লেগেছে। মানে ও যখন হিট ফিল করছে, তার মানে বুঝতে পারছো কতটা আগুন। ওর কোনো কিচ্ছু মাথা কাজ করেনি, গ্যাসের ওপরে ভাত করবে বলে জল চাপানো ছিল, ওই জলটাই ঢেলে দিয়েছে, এবং ওর পা তো পুড়ে গেছে। মানে আগুনে জানা হয়েছে, গরম জলে তার থেকে বেশি হয়েছে। এইসব কাণ্ড ও তো কিছুতেই বুঝতে পারছে না যে গ্যাসের থেকে, আমি তো গ্যাসে দাঁড়িয়ে রান্না করছি, বাচ্চা দুটো সোফায়, তাহলে আমার আগুনটা লাগলো কি করে। এবং ওর হাজব্যান্ড কেউই কিছুই বুঝতে পারছে না কি করে হলো। ইতিমধ্যে ওর আর ওর হাজব্যান্ডের মধ্যে একটা অদ্ভুত ধরনের প্রত্যেকটা বিষয় নিয়ে একটা খটামটি শুরু হয়েছে। আমাকেও এই ঘটনাগুলো খুব পরিষ্কার খোলাখুলি বলতে বলেছে, আমি পরিষ্কার খোলাখুলিই বলছি। একটা ঘটামুটি শুরু হয়েছে, এবং সেই ঘটামুটিটাকে কোনো রকমভাবেই যে সুরাহা হচ্ছে না সেটার। আচ্ছা, আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে বাচ্চাটা যে স্কুলে যেত, মানে ছেলেটা ওই ড্রাইভ করে নিয়ে যেত। আচ্ছা, হ্যাঁ। তা আর ভদ্রলোক, এটা আমি বলতে ভুলে গেলাম, ভদ্রলোক যখন বাড়িটা ভাড়া দিয়েছিলেন, সেই সময় একটা ওই চাবির গোছা রুপোর থাকে না পুরোনো দিনের, ওরকম একটার মধ্যে চাবি দিয়েছিল, চাবির একটা গোছা, তার মধ্যে প্রত্যেকটা জায়গারই বোধহয় 2-3টে করে চাবি ছিল। তা ওরা করেছে কি, একটা ওই চাবির যে গোছাটা, সেটা মুনমুন্দি বাড়িতে রাখতো ওর কাছে, আর একটা করে চাবি হাজব্যান্ডকে দিয়ে দিয়েছিল। এবার গ্যারেজে গাড়ি আছে, ও তো গাড়ি নিয়ে বেরোবে, যেখানে চাবির রিংটা থাকে সেখানে গিয়ে দেখছে চাবির রিংটা নেই। এবার ছেলেকে নিয়ে বেরোবে, মানে ছেলে মেয়ে দুজনকে নিয়ে অ্যাকচুয়ালি বেরোতো আর কি। তা দেখছে না, গ্যারেজ কিছুতেই সেদিন গ্যারেজ খুলতে পারলো না। তার কারণ হলো চাবিটা কোথাও বাড়িতে খুঁজে পেল না, এবং যেতে পারলো না, ক্যাবে করে কোনো রকমই নিয়ে গেছে। যাই হোক, তার সেই চাবির রিং পাওয়া যাচ্ছে না, তো পাওয়া গেলই না। ও বলছে যে এই চাবির রিং নিয়ে ওদের বাড়িতে ধুমধুমার কাণ্ড হয়ে গেছে ওর হাজব্যান্ডের সাথে, যে ও কোথাও হারিয়ে ফেলেছে। তা চাবিটা পাওয়া গেল না, তো পাওয়া গেলই না চাবি। ইতিমধ্যে ওর শাশুড়ি মা এসছেন বর্ধমান থেকে। একদিন
বৃষ্টি পড়ছে বলে ও ছাদে জামাকাপড় দৌড়ে যাচ্ছে ছাদে জামাকাপড়গুলো আনতে। তা যখন ছাদে যাচ্ছে তখন দেখছে যে ছাদে ওর শাশুড়ি মা জামাকাপড়গুলো তুলছে, তো কিছু না বলে আবার চলে এসছে। তার কারণ হচ্ছে ওই ছোট যে বাচ্চাটা সে তো একদম বিছানায়, তাকে ও ঘরে রেখেই তো গিয়েছিল, ওই জন্য কিছু না বলে দৌড়ে এসছে। ও যখন দৌড়ে 5-6টা সিঁড়ি নেমেছে তখন দেখছে যে ওর শাশুড়ি মা ঘর থেকে বেরোচ্ছে, যে আমি যাচ্ছিলাম। ও বলছে তুমি যাচ্ছিলে, তুমি ছাদে ছিলে না? তখন বলে না আমি তো এই যাচ্ছি। দুজনেই আবার মানে শাশুড়ি মা তো কিছু ভাবেইনি, ও ভেবেছে চোখের ভুল। শুরু এখান থেকে, এই তো শুরু সবে ঘটনা। তারপরে হচ্ছে ও যেরকম করে বলেছে আমাকে, আমি তো ওরকম করে বলতে পারছি না, তবে মানে খুব সাংঘাতিক অবস্থার মধ্যে দিয়ে গেছে। তারপরে একদিন ও নামছে সিঁড়ি দিয়ে ওই ওপর থেকে নিচে একতলায়। জাস্ট আউট অফ কিউরিওসিটি জিজ্ঞেস করছি, যখন ওনার শাশুড়ি আর কি তখন দেখলো যে আসছে, ঘর থেকে বেরোচ্ছে যে ছাদে যাবে আর কি, তারপরে কি আবার উপরে গিয়েছিল বা এরকম? হ্যাঁ, তারপরে বোধহয় উপরে গিয়েছিল জামা কাপড় তুলতে, কেউ নেই। আরেকদিন ও সিঁড়ি দিয়ে নামছে, পেছন দিক থেকে কেউ একটা ওকে ধাক্কা দিয়েছে এবং এতটাই মানে এতটা জোরে যে একদম পড়ে গিয়ে হাতে বললো কনুই, তারপরে এইসব জায়গাগুলোতে প্রচণ্ড ব্যথা পেয়েছে। আর ও বুঝেছে কেউ একজন ধাক্কা দিয়েছে। হাজব্যান্ডকে বলেছে, ও বলছে যে তুমি, আর হাজব্যান্ডের সাথে হাজব্যান্ড বোঝাবুঝির জায়গাতে নেই, মানে ঝামেলা হয়ে যাচ্ছে। বলছে যে তুমি অন্য মানুষকেতে নামছিলে, তুমি কোনো রকমভাবে সিঁড়ির থেকে পড়ে গেছো পা হড়কে। মানে নো ম্যাটার হোয়াট হ্যাপেন্স দুজনের মধ্যে একটা অশান্তির সৃষ্টি হচ্ছে এবং সেটা অশান্তির পর্যায়ে নেই, মানে ঝামেলা ঝগড়া, মানে ও বলছে মানে প্রায় হাতাহাতির মতন। আমার তো মনে হচ্ছে আর বেশি দিন থাকতেই পারবো না, এরকম পর্যায়ে চলে যাচ্ছে। এই করতে করতে ওর হাজব্যান্ড একদিন এমনি সামান্য মানে জ্বর এসছে, তখনও কিন্তু তোমার শাশুড়ি মা আছেন, ওর শাশুড়ি মা রান্না করছে নিচে, বলছে তুমি ওপরে যাও। ওপরে বসে আছে বরের কাছে, দেখছে যে বারান্দা দিয়ে একজন মহিলা হাঁটছে, এবং মহিলা বয়স্ক মহিলা হাঁটছে। ও ওখান থেকে উঠে সঙ্গে সঙ্গে বারান্দায় গেছে, যে দেখি তো কে। দেখছে বারান্দায় কেউ নেই। ও এসেই ওর হাজব্যান্ডকে ডেকে বলছে যে এরকম, বলছে তোমার ঘুম হচ্ছে না, তুমি ঘুমাও ঠিক করে, এই বাড়িতে কে এইভাবে কে হাঁটবে? এরকম ধরনের জিনিস নানান রকমভাবে হয়ে যাচ্ছে। গাছে জল দেওয়া দেখছে, কখনো কখনো হেঁটে বেড়ানো দেখছে। সেটা কি ওই সেম মহিলা? একই রকম, ওই বয়স্ক মহিলা, একটু জীর্ণ শীর্ণ, আর হচ্ছে ওই ও যেটা বলেছে সেটা হলো যে আগেকার দিনে যে 8 পৌড়ে করে শাড়ি পরতো দিদিমা ঠাকুমারা না, ওরকমভাবে শাড়ি পরা। এবং ও এই জিনিসটা যবের থেকে ও দেখা শুরু করলো তবের থেকে সাংঘাতিকভাবে দেখছে। আরেকদিন টিভি দেখছে, সেই দিন ওর হাজব্যান্ডও দেখেছে, সেই দিনই প্রথম ওর হাজব্যান্ড দেখেছে। আরেকদিন টিভি দেখছে সবাই বসে, মানে হাজব্যান্ড ওয়াইফ আর হচ্ছে বাচ্চা দুটো আছে, দেখছে যে টিভি দেখতে দেখতে যে ওই মহিলা এসে ওই যে বন্ধ দরজাটা ওইখানে পর্যন্ত গেল, তারপরে আর দেখা যাচ্ছে না। সেদিন ওর হাজব্যান্ড দেখে বলেছে এটা কে, কাকে দেখলাম, মনে হলো ওখানে কেউ একজন ঢুকে গেলেন বা ওখানের থেকে নেই। তখন মুনমুন্দি বলেছে আমি তো এটাই বলছি যে আমি তো দেখছি কাউকে। মানে এমন অদ্ভুত ঘটনা। পরের দিন ওর হাজব্যান্ড অফিস থেকে ফেরার সময় অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্ট হয়ে 1.5 মাসের ওপর হসপিটালে এসেছিল। এইখানে ডান দিকের তোমার এখানে সব স্টিলের রড টড বসাতে হয়েছে, এরকম বাজেভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে। এবং যখন এই ঘটনাগুলো চলছে তখন মুনমুন্দির হঠাৎ করে একদিন বসে থাকতে থাকতে মাথায় আসে যে তাহলে কি ভদ্রমহিলা এটার কথাই বলছিল, তাহলে আমি এখন কি উপায় করব, আমি এখন কোথায় পাবো তাকে? হ্যাঁ, কারণ উনি যা বলেছিলেন সেই অনুযায়ী ঘটে যাচ্ছে, সবকিছুই তো গন্ডগোল হয়ে যাচ্ছে। মানে সাময়িক একটা ভালো হয়েছে ঠিকই, কিন্তু তারপরে তো এরকম হয়ে যাচ্ছে। এবং বলছে তাহলে আমি এখন আমি কোথায় পাবো? ধানবাদে যদি কোনোভাবে যাইও, গিয়ে তো তাকে তো পাবো না, বা কিছুই তো নামও জানি না। উনি শুধু মনে করেছিলেন যে ওনার চেহারাটা মনে রাখতে, যে চেহারাটা মনে রাখলে পরে হবে।
তা ওকে চেহারাটা কষ্ট করে মনে করতে হয়নি, ওর পরিষ্কার এমনি মনে পড়ে আছে। গেছে, হ্যাঁ। ও শুধু ভেবেছে যে তাহলে আমি কি করব। সেদিন রাত্রে ও স্বপ্ন দেখেছে যে 1000 টাকা দিয়ে তুমি গিয়ে একটা মন্দিরের কথা বলেছে, শুধুমাত্র ওই মন্দিরটার নামটা আমাকে বলতে বারণ করেছে যে কোন মন্দির, তাই আমি এটা বলতে পারছি না। আচ্ছা, ও বলেছে তুই সব কিছু বলিস, শুধু এই মন্দিরটা কোন মন্দির এইটুকু বারণ করেছে। তা বলেছে ওখানে গিয়ে পুজো দিয়ে আসতে তোমাদের, আর তার সাথে সাথে এটাও যে তোমাদের এই বাড়িটা ছাড়তে হবে। স্বপ্ন দেখিয়েছে, তুমি ভাবো ওরকম। সেই মহিলা স্বপ্ন দেখেছে, কিন্তু বাড়ি কিন্তু ছাড়তে পারবে না। আর এই জিনিস এটা কি সেই স্টেটমেন্টের মতন যে বাড়ি তোমাকে ছাড়তে হবে কিন্তু বাড়ি তোমাকে ছাড়বে না, ওই যে সুকন্যা দ্বীপ, হ্যাঁ সেরকম। তা ওরটাও কিছুটা এরকম বলছে, বাড়ি কিন্তু অত সহজে তুমি ছাড়তে পারবে না, মানে বিপদ ঘটে যেতে পারে। তা ওরা ওরকম যেই মন্দিরের কথা বলেছে সেই মন্দিরে গিয়ে এমনি নর্মাল পুজো দিয়েছে। কি করবে তো কিছু বুঝতে পারছে না, পুজো দিয়ে এসছে। পুজো দিয়ে আসার পরই যে বিশাল কিছু পরিবর্তন হয়েছে সেটা না, কেননা ভদ্রলোক হাসপাতালেই ছিলেন, ওরও ওরকমভাবেই চলছে। আর অফিস থেকেও একটা অসুবিধা হচ্ছে যে 1.5 মাসের ওপর অফিসে যাচ্ছে না, সেখানেও একটা ঝামেলা হচ্ছে, আর্থিক একটা অসুবিধা, সব রকমভাবে এবার ওর চেষ্টা করছে যে অন্যখানে যদি একটা বাড়ি পাওয়া যায়। বাড়ি অনেক জায়গায় বাড়ি খুঁজছে, যেখানেই খুঁজছে সেখানেই পাচ্ছে না। ইতিমধ্যে বাড়িতে নানাবিধ ঘটনা ঘটে যাচ্ছে, দপ করে গ্যাস চলে যাচ্ছে, মানে এগুলোকেও অনেক ব্যাখ্যা করে বলেছে, আমি এতটা ব্যাখ্যা করে বলছি না। তারপরে রাত্রে শুয়ে থাকলে দুম 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 করে মনে হচ্ছে দরজায় নক না, কিন্তু দুম দুম করে ধাক্কা মারছে কেউ। আর বাচ্চা খিলখিল করে হেসে উঠছে কাউকে দেখে, হাত দিয়ে এরকম এরকম ডাকছে আয় আয় করে। মানে ও বাড়িতে, মানে বাড়িটা ভয়াবহ পরিস্থিতি, ওর সাংঘাতিক ব্যাপার তো, সাংঘাতিক, মানে ওর পাগল পাগল অবস্থা। এবং এই যে ও আমাকে যে সেদিন ফোন করলো না, রোববার দিন, ও বললো আমি না, বিশ্বাস কর, আমি সমস্ত জিনিসগুলো হয়ে গেছে অন্য, মানে এখন তো দিল্লিতে আছে, তা সব কিছু করেছি, কিন্তু আমি না কেমন করে যেন, মানে মনে হচ্ছে আমার, মানে আমি ঠিক সুস্থ, মানসিকভাবে সুস্থ হয়ে উঠতে এখনও পারিনি, এত কিছু ঘটেছে। তারপর ওই যার মাধ্যমে বাড়িটা পেয়েছিল, ভাইজ্যাগের যে কলিগ, যার মানে একই অ্যাপার্টমেন্টের, তাকে এরকম বলে যে আমি বাড়িটা ছেড়ে দিতে চাই। উনি বাড়ি কেন ছেড়ে দিতে চাইছেন কি এসব। তারপরে ওই মুনমুনদীপ পাড়ার লোকজনকেও বলে, পাড়ার লোকজন বলেছে যে আপনি এখানে আছেন, এই বাড়িটা তো ভাড়া হয় না কখনো। তার কারণ সল্ট লেকে এই বাড়িটা ও বলেছে যে আনন্দবাজারেই বেরিয়েছিল, তাছাড়া সব পেপারেই বেরিয়েছে যে সল্ট লেকে একটা ঘটনা ঘটেছিল যে বৃদ্ধা মাকে মেরে দিয়ে তোমার বন্ধ করে রেখে চলে গেছিল, এবং কয়েকদিন পর তার পচা গলা দেহ পাওয়া যায়, এরকম একটা খবর বেরিয়েছিল। তাই এরকম অনেক খবরই তো বেরোয়, এখন এটা এক্স্যাক্টলি কোনটা সেটা জানি না, এটা সেই বাড়িটাই। এবং শেষ জিনিসটা হচ্ছে যে যখন বাড়িটা ছেড়ে দিচ্ছে, ফাইনালি ছেড়ে দিতে যখন পারছে, বাচ্চা দুটোকে বর্ধমানে পাঠিয়ে দিয়েছে, হাজব্যান্ডকে রেখেছে হচ্ছে যেইখানে নতুন বাড়ি ভাড়া করেছে সেখানে। এবং ও লাস্টে সব কিছু দেখিয়ে দিয়ে যখন যাবে, তখন ওই ভদ্রলোক তো এসছেন, তখন বলছে আপনি সব কিছু দেখে নিন। তখন বলছে আমার ওই চাবির ছড়াটা কোথায়? তখন বলছে দেখুন ওইটা আমি পাচ্ছি না, আপনার ওই রূপোটার যেটা দাম হয় আমি সেটা দিয়ে দিতে পারি। তা হচ্ছে ঠিক আছে, সেটাই আপনি না হয় দিয়ে দেবেন। তা ভদ্রলোক সব ঘর খুলে খুলে দেখেছে, এবং ওই ঘরটাও খুলেছে, ওই দক্ষিণ পূর্বের যে নিচের ঘরটা খুলে দেখছে দরজার পেছনে জামা কাপড় ঝোলানোর হুক থাকে না, সেইখানে চাবির ছড়াটা ঝুলছে। কিন্তু ওই দরজাটা তো বন্ধ থাকতো সবসময়। ওই দরজাটা শুধু বন্ধ থাকতো না, ওই ঘরের দরজার চাবিটা ওই চাবির ছড়ার মধ্যে ছিলই না, ওই চাবি ওই ভদ্রলোকের কাছে। আমাকেও এই লাস্ট ঘটনা, মানে এই ঘটনাটা ঘটেছে 2019-এ। আমাকেও বলছে যে আমার ব্যাকগ্রাউন্ড এরকম, তুই জানিস 2019 মানে এত এই জায়গায় দাঁড়িয়ে, মানে এআইয়ের দুনিয়ায় দাঁড়িয়ে এরকম অবস্থায় এই ঘটনাটা সাধারণের কাছে বিশ্বাসযোগ্য না, কিন্তু আমার সাথে এই ঘটনাটা ঘটে গেছে।
হ্যাঁ, এটা ট্রিমেন্ডাস ব্যাপার না, মানে এই এই ঘটনাটা এখানে শোনা, আর উনি যে এটার সঙ্গে লড়ে এতগুলো দিন এতগুলো মাস কাটিয়েছেন, এটা তো ট্রিমেন্ডাস ব্যাপার না? কঠিন লড়াই, মানে কঠিনভাবে লড়াই এরকম। আর আমি এখানে বসে আছি, আমি হঠাৎ করে দেখছি রান্নাঘরে আমার গ্যাস জ্বলে উঠছে, এও খুব সাংঘাতিক বিষয় না? ভেরি ক্রিপি। আর তারপরে যখন ছেড়ে দেয় আর ওই চাবি ছড়াটা পায় ওই ওখানে ঘরটার ছেড়ে মধ্যে, দেয়, ও তো কোনো দ্বিতীয়, তো ওই যে বাড়ির যে মালিক ছিল আর কি, হ্যাঁ তাকে তাকে বলেছে যে এরকম সমস্যা, বলছে না এরকম তো কিছু সমস্যা হওয়ার কথা না, আপনারা বাড়িটা ছাড়বেন সেটা আমাদের বলতে পারতেন। মানে বাড়িওয়ালার কথা যে মানে এটা বাড়ি ছাড়ার একটা অজুহাত। ও ওকে, হ্যাঁ, যে বাড়িটা ছাড়বে তাই। তা ও আর কিছু বলেনি। তা এখনও ওইখানে তো ওই মন্দিরটাতে পুজো দেয়। আর ভদ্রমহিলার স্বপ্ন আর কখনো কোনো দিন দেখেনি। তবে হচ্ছে তোমার তিরুপতিতে গিয়ে ওকে মানে কেউ একজন বলেছিল বোধহয়, তারপরে তিরুপতিতে গিয়েও আরেকবার পুজো দিয়ে আসে। এবং ও বলছে যে তিরুপতিতে পুজো দেওয়ার পর একটা আমার কাছে আবার সেই মিরাকেলের মতন। তারপরে কিন্তু কোভিডটা চলে আসে। কোভিড সিজনটা পার করে ওর হাজব্যান্ডের আবার মানে সব দিক থেকে আবার এখন ঠিকঠাক হয়েছে। সাংঘাতিক ঘটনা শুনলাম। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকেই, তোমার মাসি এবং শতভিসা ম্যাম। থ্যাংক ইউ সো মাচ ম্যাম এই ঘটনাটা শেয়ার করার জন্য। আমরা জানি না যে মানে যেই ওই ফেসটা থ্রু দিয়ে আপনি গিয়েছেন সেটাকে আমরা এক্স্যাক্টলি এক্সপ্রেস করতে পারলাম কিনা সেটা আমরা জানি না। তবে আমাদের তরফ থেকে এটা চেষ্টা থাকলো। এবং বাকি ভিউয়ার্সরা এই ঘটনাটা কেমন লাগলো প্লিজ আমাদেরকে জানাবেন, এবং ওই কমেন্টের সেকশনটা ইউজ করে। আর ভালো লাগলে পরে একটা লাইক আর সাবস্ক্রিপশনের রিকোয়েস্টটা থাকলোই। আজকে আমার একটা ছোট কথা বলার আছে দর্শকদের উদ্দেশ্যে। আপনারা যারা গল্প পাঠাচ্ছেন, মানে আমরা তো এটাই করছি যে গল্পটা অন্য কোথাও বলা হয়নি বা কোনোখানে লেখা বেরোয়নি, এরকম গল্পই অথেন্টিকটা শোনানোর চেষ্টা করছি। তা আপনাদের গল্পগুলো যদি কোথাও বেরিয়ে গিয়ে থাকে বা কোথাও যদি আপনারা বলে থেকে থাকেন, পাবলিশ হয়ে থাকে, তাহলে সেই ঘটনার বাইরে যদি কিছু থাকে তাহলে আমাদের পক্ষে সুবিধা হয়। হ্যাঁ, মানে সেটা যে কোনো চ্যানেলে হতে পারে বা যে কোনো বই বা ব্লগস বা যে কোনো কিছুতে যদি থাকে, তার বাইরে যদি কোনো কিছু ঘটনা থাকে তাহলে সেটা আপনারা ডেফিনেটলি আমাদেরকে জানাতে পারেন। এবং সেটা ভিডিও ফরম্যাটেও পাঠানো যেতে পারে, যেটা আমরা বলেছি। তবে অবশ্যই ভিডিও ফরম্যাটটাকে কিন্তু আমরা বাছাই করব, যদি স্ক্যান করব, যে ওটা যদি প্রেজেন্টেবল হয় তাহলেই সেটা দেওয়া যাবে, কারণ অডিওটা একটা বিশাল বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায় ওসব ক্ষেত্রে। আর সত্যি ঘটনাটাকে আমরা প্রচণ্ড পরিমাণে মানে প্রাধান্য দিই। অ্যাবসলিউটলি। সো আজকে এখানেই থাক, আমরা আজ বিদায় নিই, পরের সপ্তাহে আবার দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন আর জুড়ে থাকবেন আমাদের এই চ্যানেল, যার নাম এক্সফিয়ার দ্য আনক্যানি পডকাস্ট। ভালো থাকবেন সবাই।